দুটি আত্মা যখন মন প্রাণ এক হওয়ার চেতনায় থাকে তখন পৃথিবীর অনেক কিছুই গৌণ হয়ে যায়। আর এমন চেতনায় থাকা দুটি প্রাণের কোনো একজন অনাকাঙ্ক্ষিত চিরবিদায় ঘটলেও ভালোবাসার মানুষটির পাশে ঘুরে বেড়ায় সেই আত্মা। হ্যালো বন্ধুরা, HR স্টোরির আরও একটি নতুন ইউনিক হরর মুভি এক্সপ্রেশন নিয়ে চলে এলাম। মুভিটি 2020 সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর মুভি। মুভিটির নাম আওয়ার 13 মিনিটস সেশনস। চলুন বন্ধুরা, দেরি না করে মুভিটি শুরু করা যাক। মুভিটির প্রথম সিনে দেখানো হয় 2013 সালের একটি রিঙ্গো ফেস্টিভ্যাল, যেটা একটা মিউজিক ফেস্টিভ্যাল ছিল এবং সেখানে বিভিন্ন ব্যান্ড গান করতে আসে। পরবর্তী সিনে দেখানো হয় ফেস্টিভ্যালের জন্যই 4 জন ছেলে দৌড়ে সেখানে যাচ্ছে। আকি এই গল্পের প্রধান চরিত্র। তার আরও 3 জন বন্ধু, মুড়ি, কেন্ডা এবং কুকি। তাদের নিজেদেরও একটা ছোট্ট ব্যান্ড রয়েছে যেখানে আকি গান করে আর বাকি 3 জন ইনস্ট্রুমেন্ট বাজায়। তারা দৌড়ে আসার সময় একটা মেয়েও দৌড়ে আসে সেখানে। মেয়েটির নাম কানা। আর প্রথম দেখাতেই আকির তাকে ভালো লেগে যায়। আসলে তারা সবাই একই মিউজিক কলেজে পড়তো। এই হচ্ছে আকির মিউজিক প্লেয়ার, যেটা সবসময় তার সাথে থাকে। আকি এই টেপটা নিয়ে কানার সাথে কথা বলতে আসে। প্রথমে কানা তার সাথে কথা না বলতে চাইলেও আকি যখন তাকে এই ক্যাসেটটা দেয় তখন কানা ইমপ্রেস হয়ে যায়। এভাবেই তাদের মধ্যে আস্তে আস্তে বন্ধুত্ব হয় আর এই বন্ধুত্ব একটা সময় প্রেমে পরিণত হয়। আকি প্রতিবার কানাকে তার একটা করে ক্যাসেট গিফট করে। আকি কানাকেও তাদের ব্যান্ডে যোগ দেওয়ার জন্য বলে। কানা আকির কথায় রাজি হয়ে তাদের ব্যান্ডে পিয়ানো বাজায়। কানা আকির সাথে অনেক খুশি ছিল। তাদের ব্যান্ডও আস্তে আস্তে অনেক বড় হচ্ছিল। আর এবছরের রিঙ্গো ফেস্টিভ্যালে তারাও গান করার সুযোগ পেয়েছে। অনেক খুশি হয়ে তারা সবাই প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু প্রস্তুতি ঠিকঠাক হচ্ছিল না। আর এর জন্যেই একদিন আকির সাথে বাকি সবার মন মালিন্য হয়, এমনকি কানার সাথেও। পরে আকি একাই গানের প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে কানা তার জন্য এখনও মন খারাপ করে আছে। আকি বুঝতে পারে তার সকল বন্ধুদের কাছে তার যাওয়া উচিত। আকি তার বন্ধুদের কাছে আসার সময় হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয় আর সেই অ্যাক্সিডেন্টেই আকির মৃত্যু হয়। আকির কাছে থাকা মিউজিক প্লেয়ারটা পাশেই পড়ে থাকে। আর এরপর অনেকগুলো দিন কেটে যায়। শ্রোতা নামের একজন ছেলেকে দেখানো হয়। সে একটা ইন্টারভিউ দিতে এসেছে। ইন্টারভিউতে তাকে বলা হয় সে যে ইউনিভার্সিটিতে পড়ে সেখানে তার বন্ধুদের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা, যেগুলো তাকে খুবই ইমপ্রেস করেছে। কিন্তু শ্রোতা বলে তার কোনো বন্ধু নেই। সে মনে করে বন্ধুদের থাকার কোনো প্রয়োজন নেই, আর বন্ধু না থাকলে কোনো ডিস্ট্রাকশন হয় না আর যে কোনো কাজে মনোযোগ দেওয়া যায়। কিন্তু তার এই কথাটা ইন্টারভিউয়ারদের ভালো লাগে না। শ্রোতা দেখতে পায় সেই জবের জন্য সে রিজেক্ট হয়েছে। এই জন্য তার কিছুটা মন খারাপ হয়ে সে একটা জায়গায় একা সময় কাটানোর জন্য আসে। আর সেখানেই সেই আকির সেই মিউজিক প্লেয়ারটা সে কুড়িয়ে পায়। এটার ভেতরে একটা ক্যাসেট রয়েছে, আর ক্যাসেটটা প্লে করার সাথে সাথেই সে কিছু একটা অনুভব করে, যেন তার শরীরে কেউ প্রবেশ করছে। আর আসলেই তাই হয়। ক্যাসেটটি প্লে করার সাথে সাথে সুতার শরীরে আকির আত্মা প্রবেশ করে এবং আকি সুতার শরীর নিয়ে সাথে সাথে কানার সাথে দেখা করতে আসে। সে কানাকে বলে সেদিনের জন্য সরি, কিন্তু কানা তাকে চিনতে পারে না। কানা জানতে চায় সে কে। আকি মনে করে কানা এখনও তার উপর রেগে আছে, তাই সে কানাকে জড়িয়ে ধরে সরি বলে। কিন্তু কানা এতে আরও রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে সেখান থেকে চলে যায়। তখনই শ্রোতার শরীর থেকে আকির আত্মা চলে যায়। আসলে ক্যাসেটটি প্লে করার পর মাত্র 30 মিনিটের জন্য আকির আত্মা শ্রোতার শরীরে প্রবেশ করে, কারণ সেই ক্যাসেটটি 30 মিনিটেরই ছিল। আকি যখন দেখতে পায় কেউ একজন কানাকে জড়িয়ে ধরেছে, সে ভীষণ অবাক হয়, কারণ সে নিজে কানাকে জড়িয়ে ধরেছিল। একই সময় 2 জন লোক একজনের সাথে কি করে আছে। আকি তখন শ্রোতার কাছে সেটা জানতে চায়। শ্রোতা নিজেও কিছু বুঝতে পারে না সে কেন একজন মেয়েকে জড়িয়ে ধরেছিল। সে নার্ভাস হয়ে আবার ক্যাসেটটি প্লে করে, আর তখনই আকি আবার শ্রোতার শরীরে প্রবেশ করে। আর শ্রোতার আত্মা বাইরে থেকে সেটা দেখতে পায়। শ্রোতা দেখতে পায় ক্যাসেটটি প্লে করার পর আকি তার মতো হয়ে যায়। সে আয়নায় নিজেকে দেখতে পায়, কিন্তু আকিকে দেখতে পায় না। আকিও নিজেকে আয়নায় দেখতে পায় না। আকি বুঝতে পারে সেটা তার আত্মা, সে মারা গিয়েছে। আর একমাত্র শ্রোতাই তাকে দেখতে এবং শুনতে পায়। তাই সে শ্রোতার পিছু পিছু সব জায়গায় যেতে শুরু করে। আর শ্রোতার সাথে কথা বলার সময় আকি কানাকে দেখতে পায়। কানা একটা জবের জন্য এখানে এসেছে। সেখানকার মহিলাটি কানাকে বলে, তুমি ব্যান্ড বাদ দিয়ে জবের জন্য এসেছো কেন? ব্যান্ডের কি হয়েছে? কানা জানায় সে আর ব্যান্ডে কাজ করছে না, সে একটা মিউজিক প্লেসে কাজ করতে চায়। আকি সেটা শুনে অবাক হয়। সে কানার পিছু পিছু এসে জানতে চায় সে কেন তার ব্যান্ডে নেই, কিন্তু কানা তার কথা শুনতে পায় না।
আকি কানার হাত ধরতে চায়, কিন্তু বুঝতে পারে সে কোনো কিছুকে স্পর্শ করতে পারবে না। এরপর শ্রোতা আরেকটা ইন্টারভিউ দিতে আসে, আর তার পিছু পিছু আকিও সেখানে আসে, কারণ সে বুঝতে পেরেছে শ্রোতা ছাড়া তাকে আর কেউ দেখতে পায় না। সে শ্রোতার কাছে তার শরীরটা ধার দেওয়ার জন্য বলে, কিন্তু শ্রোতা তার কোনো কথার উত্তর দিচ্ছিল না। আকি শ্রোতার কাছে জানতে চায়, তুমি কি ইন্টারভিউ খারাপ? আমি এসব কাজে অনেক পারদর্শী, আমাকে যদি তোমার শরীর দাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো। শ্রোতা তার কোনো কথার উত্তর না দিলে আকি তাকে বলে, তুমি কি আবার রিজেক্ট হতে চাও? শ্রোতা অনেক ভেবেচিন্তে ক্যাসেটটিকে প্লে করে, আর তার শরীরে আকি প্রবেশ করে ইন্টারভিউ দিতে যায়। শ্রোতা আকিকে বলে, তুমি এই ক্যাসেটটিকে ছুঁতে পারবে না, আর আমি যদি এই ক্যাসেটটি প্লে না করি তাহলে আমার শরীরে প্রবেশও করতে পারবে না। তখনই সে দেখতে পায় এই কোম্পানির জবে শ্রোতা সিলেক্ট হয়েছে। আকির কথা শ্রোতা মেনে নেয়, সে তার শরীর আকিকে দেওয়ার জন্য রাজি হয়। এরপর আকি আবার কানার সাথে দেখা করতে আসে, আর কানা দেখতে পায় সেই অচেনা ছেলেটি আবার তার সাথে দেখা করতে এসেছে। কানা তাকে ইগনোর করে। আকি কানাকে বলে, আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, আমি আকি। কিন্তু কানা তার কথা বিশ্বাস করে না। আকি জানতে চায়, তুমি কেন আর ব্যান্ডে নেই? তাহলে প্রমিসের কি হবে? কানা বুঝতে পারে না এই ছেলেটি কি বলছে। সে তার কাছে জিজ্ঞেস করে, তুমি কি আকির ফ্যান? তখনই 30 মিনিট হয়ে যায়, আর আকি শ্রোতার শরীর থেকে বেরিয়ে যায়। এরপর শ্রোতাকে নিয়ে আকি তার বন্ধুদের সাথে দেখা করতে আসে। আকি আবার ক্যাসেটটিকে প্লে করতে বলে, শ্রোতা আবার ক্যাসেটটিকে প্লে করে, বডি এক্সচেঞ্জ করে, আর তার শরীরটা আকিকে দেওয়ার পরেই শ্রোতা আকির অতীত দেখতে পায়। সে আকিকে তার বন্ধুদের সাথে দেখতে পায়। এদিকে আকি তার বন্ধুদের সাথে কথা বলতে আসে। আকি তাদের সাথে তার সমস্ত পুরনো স্মৃতিগুলোর কথা মনে করে, আর সবাইকে গিয়ে বলে, আমি আকি। কিন্তু তারা কেউ তার কথা বিশ্বাস না করে তাকে সেখান থেকে বের করে দেয়। রাতে আকি শ্রোতাকে বলে, শুধুমাত্র তোমার মুখের জন্যই আমার বন্ধুরা আমাকে চিনতে পারছে না, এমনকি কানাও আমাকে চিনতে পারছে না। তবে চিন্তা করো না, এমন কোনো দরজা নেই যা আমি খুলতে পারি না। শ্রোতা বলে, তোমার এত কনফিডেন্স কোথা থেকে আসে? আকি বলে, আমার কনফিডেন্স আছে কারণ তারা আমার ব্যান্ডমেট এবং আমার বন্ধু। পরের দিন আকি আবার তাদের স্টুডিওতে এসে কাজ করে। আকির এক বন্ধু এসে জানতে চায় সে এখানে কী করছে। আকি বলে, আমি এখানে পার্ট টাইম কাজ শুরু করেছি। সে বন্ধু তাকে চলে যেতে বলে। তখনই আকি বলে, কানা অনেক গান পছন্দ করত, কিন্তু সে এখন আর ব্যান্ডে নেই, সে এখন সম্পূর্ণ একা রয়েছে। মুনি বলে, তুমি কি করে কানার কথা জানো? তখনই 30 মিনিট হয়ে যায়, আর আকি শ্রোতা শরীর থেকে চলে যায়। তাই শ্রোতা কোনো উত্তর দিতে পারে না, আর মুড়ি তাকে বের করে দিয়ে বলে সেজন্য আর কখনো এখানে না আসে। আকি এবার কুকির পিছু নেয়। সে কুকির কাজে এসে তাকে ডিস্টার্ব করতে থাকে, আর তারপর সে একদিন কেন্তার মিউজিক ক্লাসে আসে। কেন্তা শ্রোতাকে তার ক্লাসে দেখে অবাক হয়। আসলে শ্রোতার শরীরে আকি রয়েছে। কিন্তু তাকে ক্লাস ছেড়ে চলে যেতে বলে, কিন্তু সে সবার সামনে তাকে গান গাওয়ার রিকোয়েস্ট করে, তাই কেন্তা আর কিছু করতে পারে না। আকি শ্রোতাকে বলে সে শুধু তার শরীরে 30 মিনিটই থাকতে পারে, সেটা খুবই কম সময়। আকি শ্রোতাকে গেম খেলতে দেখে নিজেও গেম খেলতে চায়। শ্রোতা বলে ঠিক আছে। শ্রোতা ক্যাসেটটিকে প্লে করে তার শরীরে আকিকে আসতে দেয়। সকালে ঘুম থেকে উঠলে আকি শ্রোতার তার কাছে জিজ্ঞেস করে, তুমি কি ল্যাপটপে গান তৈরি করেছিলে? এটা শুনে শ্রোতা অবাক হয়, আর আকি তাকে জানায় সেই গানটা সে ইন্টারনেটে পাবলিশ করে দিয়েছে। আর এটা শুনে শ্রোতা বিরক্ত হয়ে বলে সে তার মতো মানুষদের ঘৃণা করে। এখন তারা যদি এই গানটা পছন্দ না করে তারা আমাকে অনেক হেট কমেন্ট করতে থাকবে। আকি শ্রোতাকে বলে, তুমি অনেক বেশি চিন্তা করো। এরপর আকি তার বন্ধুদেরকে একটা লাইভ ইভেন্টের টিকিট পাঠায়, আর তার বন্ধুরা একে অপরকে বলতে থাকে সে আমাদের পারমিশন ছাড়াই এটা আমাদের দিয়েছে। আচ্ছা, কি মনে হয় সেই ছেলেটা কি আকির ফ্যান? কুকি রেগে বলে তারা ডিসিশন নিয়েছে, আকিকে ছাড়া এই গানটা তারা প্লে করবে না। মুড়ি বলে তারা কি কানার কথা একবারও ভেবেছে? কারণ কানা বলেছিল সে আর গান করবে না। মুড়ি জানায় সে ভেবেছিল সেটাই তার জন্য ভালো হবে, কিন্তু কানা একদমই একা রয়েছে। আকি যদি তাদের এই মুহূর্ত দেখত সে তাদেরকে নিয়ে কি ভাবত। কুকি এসব শোনার পর বলে সে রিহার্সাল করতে পারবে না, এই বলে সে বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই তারা আকির কথা মনে করে আবার রিহার্সাল করতে আসে। আকি তাদের সবাইকে একসাথে দেখে খুব খুশি হয়। এদিকে কানা সকালে তার বাড়িতে কনসার্টের টিকিট দেখতে পায়। শ্রোতা আর আকি দুজনেই কনসার্ট দেখতে আসে,
কিন্তু মুড়ি এবং কুকি এই প্রথম আঁকিকে ছাড়া কনসার্ট করছে। তারা ভীষণ নার্ভাস ছিল, আর তাই জন্যই তাদের সেই কনসার্টটি ঠিকঠাক করতে পারছিল না। লোকেরা বোর হচ্ছিল, সেটা দেখে আঁকি শ্রোতাকে বোর্ডে এক্সচেঞ্জ করতে বলে। শ্রোতা ক্যাসেটটি প্লে করে আর আঁকি তার শরীরে প্রবেশ করে গিটার নিয়ে গান গাইতে আসে। তাকে দেখে কেন্তা, মুড়ি এবং কুকি সবাই অবাক হয়। তারা আরও অবাক হয় যখন তারা শ্রোতাকে আঁকির গান গাইতে শোনে। আর কানা সেখানে এসে শ্রোতাকে গান গাইতে দেখে। তাকে গান গাইতে দেখে সে আঁকির কথা মনে করে এবং সেখান থেকে সে চলে আসতে থাকে। তখন কানাকে দেখে শ্রোতা কথা বলতে আসে। সে কানাকে কনসার্টে আসার জন্য ধন্যবাদ জানায়, আর আঁকিও কানাকে দেখে ভীষণ খুশি হয়। কেন্তা শ্রোতাকে তাদের পার্টিতে নিয়ে আসে। সে শ্রোতাকে বলে, তোমার ভোকাল অনেক ভালো। তারা সেখানেও কানার কথা বলে। মুড়ি তখন বলে, কানাকে ছাড়া তাদের এই কনসার্টে গান গাওয়া অনেক কঠিন। রাতে বাড়ি ফেরার সময় আঁকি শ্রোতাকে বলে, তাকে কেউ দেখতে পায় না, তাকে কেউ শুনতেও পায় না, তবে সে যখন শ্রোতার শরীরে প্রবেশ করে তখন সে স্বাধীন অনুভব করে। তখনই শ্রোতা বলে সে তার শরীরটাকে সারা জীবন আঁকিকে ব্যবহার করার জন্য দেবে, কিন্তু তাকে এই জন্য তার সব ইন্টারভিউ এবং অন্যান্য সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো করতে হবে। আর এর সাথে সাথেই আঁকির সমস্ত বন্ধুদের সাথে শ্রোতা যেন আরও পার্টি করতে পারে, কারণ সে তাদের সাথে পার্টি করে আজ ভীষণ খুশি। আঁকি বলে, তুমি কি তাহলে ব্যান্ডে যোগ দিবে? শ্রোতা রাজি হয়ে যায়, আর আঁকিও ভীষণ খুশি হয়। পরের দিন তারা সবাই মিলে কানাদের বাড়িতে আসে। কানা তাদেরকে তার বাড়িতে দেখে কিছুটা অবাক হয়। শ্রোতা দেখতে পায় কানা বইয়ের পাতা খুলে বইগুলোকে রোদে দিচ্ছে, আর সেখানে একটা ক্যাটবুক দেখে শ্রোতা কানাকে বলে সে ছোটবেলায় এই বইটা অনেক পড়তো। তখনই আঁকি এসে শ্রোতাকে বলে ক্যাসেটটি প্লে করার জন্য। শ্রোতা যতবারই ক্যাসেটটি প্লে করে সে ততবারই আঁকির অতীত দেখতে পায়। শ্রোতা তখন কানা ও আঁকির একসাথে কাটানো মুহূর্তগুলোকে দেখতে পায়, আর সেই মুহূর্তগুলোতে দেখতে পায় কানা আঁকিকে সেই ক্যাসেটটির কথা বলছে, যেটা এখন শ্রোতার কাছে আসে। আসলে আঁকিকে এই ক্যাসেটটি তার বাবা দিয়েছিল। এই ক্যাসেটটির মধ্যে আঁকির মায়ের ফেভারিট গান ছিল। আঁকি আর কানা দুজনে মিলে সেই ক্যাসেটের গান শোনে, আর শ্রোতা এই সমস্ত স্মৃতিগুলোকে দেখতে থাকে। মুড়ি এসে কানাকে বলে, আমরা শ্রোতাকে আমাদের ব্যান্ডে নিয়ে নিচ্ছি, তুমি কি আরও একবার আমাদের ব্যান্ডে থাকতে চাইবে? কানা বলে সে এই মুহূর্তে অনেক কিছু নিয়ে ব্যস্ত আছে, সে এটা নিয়ে পরে ভাববে। কানা দেখতে পায় শ্রোতা তার ফোনটি ফেলে রেখে গেছে, আর মোবাইলটি ফেরত দিতে এসে সে দেখতে পায় শ্রোতা একা একা পিয়ানো বাজাচ্ছে। তাকে পিয়ানো বাজাতে দেখে কানা তাকে পিয়ানো বাজাতে হেল্প করতে আসে। হঠাৎই কানা কিছুটা অস্বস্তি বোধ করে সেখান থেকে চলে আসতে থাকে। শ্রোতা কানাকে আরো একবার বাজানোর জন্য রিকোয়েস্ট করে। কানা আবার শ্রোতাকে পিয়ানো বাজিয়ে দেখায়, আর তারা একসাথে দুজনে বসে একই পিয়ানো এইভাবে বাজাতে থাকে। আর তাদেরকে এইভাবে একসাথে দেখে আঁকি অনেক খুশিও হয় এবং সাথে তার অনেক খারাপও লাগে। কানা চলে আসার সময় শ্রোতা বলে, আমরা আগামীকাল স্টুডিওতে রিহার্সাল করব। আঁকি তার সাথে কথা বলতে চায়, কিন্তু সে দেখতে পায় তার শরীর কমতে শুরু করছে। আঁকি কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। পরের দিন তারা সবাই রিহার্সালে আসে। আঁকি শ্রোতার শরীরে প্রবেশ করে গান গায়, আর কিছুক্ষণ পরে 30 মিনিট পার হয়ে যায়, আর আঁকির শরীর থেকে শ্রোতার আত্মা বেরিয়ে যায়। শ্রোতা ক্যাসেটটিকে আবার প্লে করতে চায়, কিন্তু তখনই তাকে পিয়ানো বাজানোর জন্য বলে। শ্রোতার সবার সামনে পিয়ানো বাজিয়ে গান গায়। তারা সবাই শ্রোতার পিয়ানো বাজানো ও গান শুনে প্রশংসা করে। এরপর শ্রোতা আঁকির কাছে হঠাৎ করে জানতে চায় এই ক্যাসেটের মধ্যে আসলে কি ছিল। আঁকি বলে, সব কিছু। এই ক্যাসেটটা আমার জন্য সব কিছু তখন থেকে ছিল যখন থেকে আমি এই ব্যান্ড শুরু করেছি। আমি আমার সমস্ত পরিকল্পনা এই ক্যাসেটের মধ্যেই রেখেছিলাম। তখন শ্রোতা বলে, কিন্তু ক্যাসেটটা তো শুধুমাত্র 30 মিনিটেই চলে। আঁকি জানায় সেই জন্যই সে বারবার এই ক্যাসেটটাকে পুরনো রেকর্ডিং মুছে দিয়ে আবার নতুন করে সে রেকর্ড করত। শ্রোতা বলে, তুমি চাইলে অন্য একটা ক্যাসেট ব্যবহার করতে পারতে। আঁকি বলে, না, আমি আমার বন্ধুদের সাথে কাটানো প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত এই একটা ক্যাসেটের মধ্যেই ধরে রাখতে চেয়েছি। শ্রোতা আঁকিকে বলে, আমাদের এমন গানের প্রয়োজন যেটা কানাকে আবার তাদের ব্যান্ডে নিয়ে আসবে। আঁকি বলে সেই বিষয়টাতে সাহায্য করবে। আঁকি তারপর শ্রোতাকে নিজেই ট্রেনিং দেয়। আঁকি তাকে গিটার বাজানো শেখায়, পিয়ানো বাজানো শেখায় এবং ব্যান্ডের সবাই কানাকে ফিরিয়ে নিয়ে আসার কথা চিন্তা করে। তখন শ্রোতা বলে, আমার মনে হয় কানা এভাবে ফিরবে না। আমাদের একটা গান রেকর্ড করে সেটা কানার কাছে পাঠিয়ে তারপর তাকে এখানে ফেরার কথা বলতে হবে। সেই ক্যাসেটের মধ্যে গান শুনলে আবার ফিরে আসবে। আর আঁকিরও সেটাই মনে হয়। আঁকি শ্রোতাকে বলে সে যেন কানাকে ক্যাসেটটি তাদের ডেটে দেয়। তখন শ্রোতার বাবা দেখতে পায় শ্রোতার সামনে ক্যাসেট রয়েছে। তিনি বলেন, এক সময় আমিও ক্যাসেটই ব্যবহার করতাম। আমাদের সময় ক্যাসেটই ছিল একমাত্র রেকর্ডিং মাধ্যম। শ্রোতা এই জিনিসটা নিয়ে ভাবতে থাকে।
সে আকিকে জানায় এই জিনিসটা অদ্ভুত, কিন্তু আমি যতবারই এই ক্যাসেটটি প্লে করি ততবারই তোমার অতীত দেখতে পাই। সুতা আকিকে ভালো করে বোঝায় আমাদের মানুষের মধ্যে অনেক ইমোশন, অনেক অনুভূতি থাকে, আর এই ক্যাসেটের মধ্যে তুমি তোমার ব্যান্ডের সাথে কাটানো অনেকগুলো সময় রেকর্ড করেছো। অর্থাৎ এই ক্যাসেটের মধ্যে তুমি তোমার বন্ধুদের সাথে কাটানো অনুভূতিগুলোকে রেকর্ড করেছো। এই ক্যাসেটের মধ্যে তোমার স্মৃতি রয়েছে, তোমার অনুভূতি রয়েছে। যখন আমি ক্যাসেটটি প্লে করি তখন তুমি আমার শরীরে প্রবেশ করো, তখন আমার মনে হয় তোমার স্মৃতিগুলো আমার সামনে দৃশ্যমান হয়ে ওঠে। এই ক্যাসেটটিতে কোনো আত্মা নয়, তোমার সেন্টিমেন্ট, তোমার অনুভূতি জড়িয়ে আছে। আকি বুঝতে পেরে বলে, তার মানে ক্যাসেটটির মধ্যে অনুভূতিগুলো হচ্ছে আমি, অনুভূতিগুলো অনেক স্ট্রং। আকি জানতে চায় তোমার কি মনে হয় যদি আমরা কানাকে গিয়ে বলি যে এই ক্যাসেটটার মধ্যে আমি রয়েছি? শ্বেতা বলে, না, আমার মনে হয় না সেটা বিশ্বাস করবে। পরদিন আকি শ্বেতার শরীরে প্রবেশ করে কানার বাড়িতে আসে। সে কানাকে তার সাথে ঘুরতে যাওয়ার জন্য বলে, আর কানা তাতে রাজি হয় এবং তারা ঘুরতে বেরোয়। তারা ঘুরে বেড়ায়, খাবার খায়, শপিং করে, কিন্তু ক্যাসেটটি আর 30 মিনিট স্থায়ী হচ্ছে না। শ্বেতাকে বারবার ক্যাসেটটিকে প্লে করতে হচ্ছে তার শরীরে আকিকে আনার জন্য। শ্বেতাকে কানার সাথে অনেক বেশি মিশতে দেখে আকি শ্বেতাকে বলে, কানা আমার গার্লফ্রেন্ড। তখন শ্বেতা বলে, কিন্তু সে আমারও গার্লফ্রেন্ড, কারণ আমার বাড়ি দুজন মানুষ শেয়ার করছে, অর্থাৎ কানা যেমন তোমার গার্লফ্রেন্ড তেমন আমারও। আর আকি এটা শুনে তার উপর চিৎকার করতে থাকে। এরপর তারা একটা পার্কে আসে। বেঞ্চের উপরে তারা দুজন বসেছিল। কানা বেঞ্চে হেলান দিয়ে চোখ বন্ধ করেছিল। তখন শ্বেতা কানাকে চুমু করতে চায়, কিন্তু তখনই কানা চোখ খুলে ফেলে। এটা দেখার পরেও কানা আবার তার চোখ বন্ধ করে তাকে সম্মতি জানায়। আকি তাকে চুমু করতে চাইলেও চুমু করতে পারে না, কারণ কানার সামনে আকি নিজে বসে থাকলেও কানা তো শ্বেতাকেই দেখছে, আর তাকে দেখার পরেও কানা তাকে চুমু করার জন্য সম্মতি জানাচ্ছে। এটা দেখে আকির অনেকটা খারাপ লাগে। সে কানাকে একটা ক্যাসেট দিয়ে বলে, আমি একটা গান লিখেছি, কিন্তু কানা সেই ক্যাসেটটি ফিরিয়ে দিয়ে বলে সে ফেস্টিভ্যালে যেতে পারবে না। আমি কখনো গান বাজনাতে যেতে চাইনি, আমি শুধু গিয়েছিলাম সেই ছেলেটার জন্য, কিন্তু এখন আমি যে জীবনটা কাটাচ্ছি সেটা অনেক সুন্দর, আমি এখন সব কিছু ভুলে গেছি। আকি তখনই বলতে চায় সে আকি তখনই বলতে চায় সে আকি, কিন্তু তখনই শ্রোতার শরীর থেকে আকির আত্মা বেরিয়ে যায়। আকি কানাকে তার মনের কথা বলতে পারে না। কানা বাইরে এসে কান্না করতে থাকে। রাতে শ্রোতা কানাকে নিয়ে তার প্রিয় জায়গায় আসে। কানা এরপর শ্রোতাকে বলে, আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল, আর সেই ঝগড়াটাই ছিল আমাদের ভালোবাসার শেষ স্মৃতি। আর তার মৃত্যুর পর আমি অনেক রাত পর্যন্ত মুভি দেখতাম। আমার মনে হয় আমি যদি কিছু না করি তাহলে হয়তো আমি পাগল হয়ে যাব। যখন আমি কিছুই করতাম না আমি তখনই আকির কথা ভাবতাম। গান, ব্যান্ড, এই বন্ধু সব কিছু আমাকে আকি দিয়েছিল। সে কান্না করতে করতে বলে আকির সাথে কাটানোর কোনো কিছুই ভুলতে চায় না সে। শ্রোতা কানাকে জড়িয়ে ধরে বলে, আকিকে তোমার ভুলতে হবে না। আমাদের প্রিয় জিনিসগুলো, প্রিয় মানুষগুলো কখনো অদৃশ্য হয়ে যায় না, তারা বারবার ফিরে আসে। আকির এসব শোনার পর মন খারাপ হয়। আকি তখন তাকিয়ে দেখে ক্যাসেটটি এখনও চলছে, আর এই ক্যাসেটটি প্লে হবার সময় আকি সুতার শরীরে থাকার কথা, কিন্তু আকি সুতার শরীর থেকে ক্যাসেটটি চলাকালীনই বেরিয়ে এসেছে। সে নিজের অস্তিত্বগুলোকে হারিয়ে যেতে দেখছে। কানা বাড়িতে যাওয়ার সময় সুতাকে আকির নতুন ক্যাসেটটি নেওয়ার জন্য বলে। সে বলে তাকে ক্যাসেটটি শুনতে হবে না, সে শুধু তাকে ক্যাসেটটি রাখার জন্য বলে। কানা বাড়ি এসে ক্যাসেটটি খোলে, ভেতরে কিছু নোট দেখতে পায় যেগুলো আকির ছিল। কানার সন্দেহ হয়, আর তারপর সে তাদের স্টুডিওতে আসে। কানা সুতার হাতে আকির টেপটি দেখে জানতে চায় তার কাছে এটি কি করে এলো। সে জানতে চায় সুতাই কি আকি, আর আকিতে পাশ থেকে শুনে অবাক হয়ে যায়। কানা সবাইকে বলে, এটা অদ্ভুত মনে হলেও সে যখন আমাদের সাথে থাকে তখন আমাদের মনে হয় আকি আমার পাশেই রয়েছে। এরপর কানা চিৎকার করে বলতে থাকে, আকি আমি তোমাকে দেখতে চাই। সুতাকে ক্যাসেটটি প্লে করার জন্য বলে। মুড়ি এসে কানাকে বলে, আকি নেই, আকি মরে গেছে, আমরা সবসময় অতীত নিয়ে বাঁচতে পারবো না। কিন্তু কানার এটা বিশ্বাস হয় না। সে আবারও সুতার কাছে জানতে চায়, আর সুতা বলে, না, আমি আকি নই। এই বলে সে সেখান থেকে চলে যায়। আকি সুতার কাছে জানতে চায় সে কি পালানোর জন্য চেষ্টা করছে। আকি বলে তার সাথে যাই হোক না কেন সে তার পুরনো জীবনে আবার ফিরে যাবে। তখন সুতা তাকে জানায় সে চাইলে এখনো তার শরীর ব্যবহার করতে পারবে। কানা সবাইকে বলেছে তুমি আছো। আকি বলে, একবার তুমি বলেছিলে না এই ক্যাসেটিতে আমার স্মৃতিগুলো রয়েছে, আর আমার মস্তিষ্কগুলোর জন্যই আমি এখনো রয়েছি, তবে এখন সেগুলো মুছে যাচ্ছে। আকি জানায় সে শ্রোতার শরীরে প্রবেশ করে তার ব্যান্ডের সাথে একটা গান এটাতে রেকর্ড করেছে, আর এই জন্যই ক্যাসেটটি প্লে করার পর শ্রোতার শরীরে আকির আত্মা থাকার সময়টা অনেক কমে এসেছে।
শ্রোতা এটা শোনার পর অবাক হয়ে যায় আর বলে, তার মানে এই ক্যাসেটটার পুরোটাতেই যখন নতুন রেকর্ডিং হবে তখন তুমি চলে যাবে? শ্রোতা এটা শোনার পরে অনেক ভেঙে পড়ে, আর এজন্যই সে ব্যান্ডের কারোর সাথে কন্ট্যাক্ট করে না, এমনকি আকিকেও তার শরীরে প্রবেশ করতে দেয় না। আগামীকাল কনসার্ট, তার জন্যই মুড়ি, কেতা এবং কুকি চিন্তিত হয়ে পড়ে। শুধু তাদের ভয়েস মেসেজ পাঠিয়ে জানায় সে কনসার্টে থাকতে পারবে না, তারা যেন ব্যান্ড থেকে তাকে বাদ দিয়ে দেয়। এই কথা শুনে তারপর তাদের সবাই অনেক মন খারাপ করে। মুড়ি কানার কাছে আসে, সে কানাকে বলে সুতা ব্যান্ড ছেড়ে দেবে, সুতা আকি নয়, কিন্তু আমরা যখন তার পিছনে দাঁড়াই একটা সাহস খুঁজে পাই কনসার্ট করার। কানা উদাস হয়ে আকাশের তারা দেখতে থাকে, তখন তাকে দেখতে আকি আসে। কানা কান্না করতে করতে আকাশের দিকে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও সুতা। তারপর কানা ঘরে এসে আকির দেওয়ার সমস্ত ক্যাসেটগুলোকে সরিয়ে নেয়। কানা ক্যাসেটগুলো দেখে অনেক কান্না করতে থাকে, আর আকি সেটা দেখে অতীতের কথা মনে করে। কানা মিউজিক কতটা পছন্দ করত। আকি সুতার কাছে এসে জানতে চায় সে এই ডিসিশনটা নিয়ে কি ঠিক আছে, এটা কি ঠিক ডিসিশন। আকি বলে, তুমি কি কানাকে না দেখে ঠিক থাকতে পারবে? সুতা বলে, আমি আমার আগের নর্মাল জীবনে ফিরে যাব। আকি তাকে বলে তাকে প্রয়োজন। তখন সুতা বলে, তোমাকেও তাদের প্রয়োজন। সুতা ইমোশনাল হয়ে যায় আর বলে, আমি যদি কানা এবং অন্যদের সাথে থাকি তাহলে তুমি অদৃশ্য হয়ে যাও। আগে তখন সুতাকে বলতে থাকে, আমার আজও মনে পড়ে আমি কেন ব্যান্ড শুরু করছিলাম। আমি কানাকে প্রথম দেখেছিলাম রিম্বু ফেস্টিভ্যালে। কানা আমার পাশেই ছিল, সে স্টেজের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, আর তাকে দেখে আমার মনে হয়েছিল সে মিউজিক অনেক পছন্দ করে, আর এর জন্যই আমি ব্যান্ড তৈরি করেছিলাম, যাতে কানার মতো সবাই গানের অনুভূতিগুলো নিতে পারে। আমি আমার জীবনের সবথেকে মূল্যবান সময়গুলো স্টেজে কাটিয়েছি। হয়তো এটা ঠিক নয়, আমি এর জন্যই ফিরে এসেছি, আবার গান করার জন্যই ফিরে এসেছি। সুতা রেগে যায়, সে আকিকে হারাতে চায় না, কারণ এতদিনে তার আকির সাথে বন্ধুত্ব তৈরি হয়েছে। আকি সুতাকে রিকোয়েস্ট করে সে যেন শেষবারের মতো তার শরীর ব্যবহার করতে দেয়। কেন্তা সুতার বাড়িতে আসে। সুতা জানায় সে ব্যান্ড ছেড়ে দিয়েছে। সে কান্না করতে করতে বলে তারা সবাই তার জন্য অপেক্ষা করবে। সুতা কেন্তার কথা না শুনেই দরজা লাগিয়ে দেয়। তারপর সুতা তার ফাইনাল ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউয়াররা তাকে অনেক নার্ভাস দেখে তাকে আগের মতো নর্মাল থাকতে বলে। তারা তাকে জানায় সুতা আগের বার কীভাবে তাদের গল্প শুনিয়েছিল। সুতা তাদের বলে, সেই ব্যক্তি আমি ছিলাম না, সে হঠাৎই আমার সামনে এসে হাজির হয়েছিল, আর সে আমাকে অনেক কিছুতে ইনভলভ করেছে। আমি তাকে ধন্যবাদ দিতে চাই, কারণ সে আমাকে এমন মানুষদের সাথে দেখা করিয়েছে যাদের আমি কখনো দেখিনি। তার মাধ্যমেই আমি আমার জীবনের নতুন অংশ খুঁজে পেয়েছি। সুতা ইন্টারভিউ থেকে সোজা কনসার্টে আসে, আর কানাও সেই কনসার্টে আসে। কানা সুতাকে বলে, আমি তোমার সাথে এই ক্যাসেট প্লে করে শুনতে চাই। সুতা আর কানাকে সেখানে আসতে দেখে দলের সবাই সেখানে আসে আর খুব খুশি হয়। এরপরই সুতা বলে, আমি তোমাদের কিছু বলতে চাই। এই বলে সে ক্যাসেটটি বের করে আর বলে, এই ক্যাসেটটি আকির। বাকিটা বলার মতো কথা তার ছিল না। আকি সুতাকে ক্যাসেটটি প্লে করতে বললে সুতা ক্যাসেটটি প্লে করে। আকি বডি এক্সচেঞ্জ করে নেয়, আর মুড়ি বলে, এই ক্যাসেটটিতে কোনো মিউজিক নেই, তবুও কেন ক্যাসেটটি তোমার কাছে রেখেছো? আকি নিজের কথাগুলো না বলে সুতার হয়ে সুতার কথা বলে, আমি এটা কুড়িয়ে পেয়েছিলাম, আমি এই ব্যান্ডকে পছন্দ করি, আর তার জন্যই এই ক্যাসেটটি আমি রেখে দিয়েছি। সে বলে, চলো আকির জন্য আজকের এই কনসার্টটা রেকর্ড করি। সুতা এটা শুনে অবাক হয়, কারণ সে জানে যদি এই ক্যাসেটটাতে নতুন গান রেকর্ড করা হয় তবে পুরনো স্মৃতিগুলো মুছে গিয়ে আকির অস্তিত্ব শেষ হয়ে যাবে। তারা অনেক খারাপ লাগে, তবে তারা সবাই সুতার কথায় রাজি হয়, অর্থাৎ আকির কথাতেই রাজি হয়। এরপর তারা পাঁচজন আবার একসাথে গান গাইতে স্টেজে ওঠে। আকি তাদের সাথে আবার গান করে, আর সেটাকে ওই টেপের মধ্যে রেকর্ড করতে থাকে। সেখানে থাকা সমস্ত লোক তাদের এই গানে অনেক খুশি হয়, আর আস্তে আস্তে আকির স্মৃতিগুলো মুছতে শুরু করে। আর একটা সময় পরে ক্যাসেটটি পুরোটা নতুন রেকর্ডিংয়ে ভর্তি হয়ে যায়, আর তার সাথে সাথেই আকির আত্মার মুক্তি পেয়ে যায়। আকির আত্মা মুক্তি পেয়ে সুতা তার নিজের শরীরে আবার ফিরে আসে, আর বাকি গানটুকু সে নিজে গেয়ে এই অনুষ্ঠানটিকে সম্পন্ন করে। সেখানে থাকা সবাই দারুণ খুশি হয়, তারা সবাই মিলে আবার তাদের সেই আগের জায়গাটা ফিরে পায়। আকি তার উদ্দেশ্য পূরণ করতে পেরেছে, তার বন্ধুদেরকে আবার তার ব্যান্ডে ফিরিয়ে আনতে পেরেছে। আর সুতা একজন ইন্টারভিউয়ার ছিল, আর সুতার কোনো বন্ধু ছিল না, কিন্তু এখন তার অনেক বন্ধু রয়েছে। সে তাদের সাথে হাজারটা লোকের সামনে পারফর্ম করতে পারে।
আর এখানে এই গল্পটি শেষ হয়। ভালোবাসার অনুভূতি যে কোনো ব্যক্তির মধ্যেই এক প্রাণসত্তার সঞ্চালন করে। সেই প্রাণসত্তা কালে কালে যুগে যুগে অক্ষয় হয়ে থাকে আমাদের মাঝে।